জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। তবে গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, জুলাই সনদের যেসব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এসব বিষয়ে বাস্তবায়নে গণভোট হবে বলেও জানান তিনি। এ সময় আলী রিয়াজ আরও বলেন, আগামী জাতীয় সংসদের 9 মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। এছাড়া জুলাই সনদে যারা স্বাক্ষর করেননি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান তিনি। এর আগে দুপুরে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ উপদেষ্টা পরিষদের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আর কি সুপারিশ করেছে, আর নির্বাচনের দিন গণভোটের আয়োজন সেটি আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবসম্মত কিনা? এই টোটাল বিষয়টাই, গণভোটের বিষয়টাই শুধুমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকে তারা প্রধান উপদেষ্টা অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি তার কাছে হস্তান্তর করেছেন এবং সেখানে এই প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল। তারা যেটি বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ কবে নির্বাচন হতে পারে, সেটি জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে কিনা কিংবা তার আগে হবে কিনা, সে বিষয়ে আসলে দিনক্ষণ ঠিক করার যেটি দায়িত্ব, সেই দায়িত্বটি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিয়েছেন এবং পাশাপাশি সরকারকে নির্বাচন কমিশনের কথা বলে একটি তফসিল ঘোষণার সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। তবে যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, একটি সেখানে তফসিল ঘোষণার বিষয় থাকে, অমোচ্ছনীয় কালি থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জামের একটা বিষয় থাকে, অতএব কবে গণভোট হবে বা হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এবং সেই বিষয়ে নির্বাচন কমিশনও সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। এখানে যেটি বলা হয়েছে, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোট উপস্থিত করা হইবে। গণভোটে ব্যালটে উপস্থিতীয় প্রশ্ন অর্থাৎ গণভোট যেটি হবে সেখানে ব্যালটে প্রশ্ন কি থাকবে সেটিও তারা বলে দিয়েছেন যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1 সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সময়ের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন কিনা, এরকম একটি প্রশ্ন থাকবে। আপনি যদি সেক্ষেত্রে জনগণ বা যারা এই ভোট দিবেন তারা যদি হা মনে করেন তাহলে হা দিবেন এবং যদি না মনে করেন না দেওয়া হবে। এখন সেই ক্ষেত্রে যদি না হয় অর্থাৎ অধিকাংশ ভোটার যদি না ভোট দেন তাহলে কি হবে, সে প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছিল। তিনি যেটি বলেছেন তাহলে ধরে নেওয়া হবে জুলাই জাতীয় সনদকে গ্রহণ করেননি বাংলাদেশের জনগণ। গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যাহতির পর অর্থাৎ তারা যেটি বলেছেন যে এই যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, 3টি প্রস্তাবের সুপারিশের তারা কথা বলেছেন, যেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় সেটি অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। আবার কোনো বিষয়ে অফিস আদেশ জারি করেও সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে। এখন প্রশ্ন হলো তাহলে সেই আদেশটা কে জারি করবেন? এখন রাষ্ট্রপতি জারি করবেন? সে প্রশ্ন করা হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশন যেটি বলেছেন যে এই সিদ্ধান্ত সরকার নিবে, অর্থাৎ অধ্যাদেশ আকারে জারি করলে সেটি কে করবে, আবার অফিস আদেশের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি কবে নাগাদ কারা করবে, সমস্ত বিষয়গুলোই সরকার করবে। এবং সেক্ষেত্রে আমরা প্রথমে যেমনটা আপনি জানতে চেয়েছিলেন গণভোটের বিষয়, সেই গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ কিন্তু দেয়া হয়নি। আবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের একটি কথা বলা হয়েছে যে এই সমস্ত বিষয়গুলোকেই জাতীয় নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ একটি গঠন করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য যারা থাকবেন তারা জাতীয় সংসদের এমপি থাকবেন এবং সেই এমপিরা 270 দিনের মধ্যে যদি এটি বাস্তবায়ন না করেন তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে প্রতিস্থাপিত হইবে। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে জাতীয় নির্বাচন। দুপুরে রাজশাহী নগরীর পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শাপলা প্রতীক না দেয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। এই নির্বাচন কমিশন স্বাধীন নয়, তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয় বলেও মনে করেন তিনি। প্রতীক ইস্যুকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে রাজপথে এর মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। অনুষ্ঠানে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জামায়াত বিএনপির পাশাপাশি এনসিপিকেও প্রয়োজন হবে। এটা ঐক্যমত্য কমিশনের বিষয় যেহেতু বা সংস্কারের সনদের বিষয়, সেটা গণভোটে গেলেই কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এই প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই, সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না। চট্টগ্রামের বাকুলিয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার টানানোকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও 7 জন। গতরাতে নগরীর বাকুলিয়ার এক্সেস রোড ও সৈয়দ রোডে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সাজ্জাদ ছাত্রদল কর্মী ছিলেন। পুলিশ জানায়, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ ও যুবদল নেতা বোরহানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। বোরহানপন্থীরা সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবি সহ একটি ব্যানার টানান সৈয়দ শাহ রোডে। রাতে বাদশার অনুসারীরা ব্যানারটি নামাতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সাজ্জাদ সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হলে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এ ঘটনায় বাকুলিয়া থানার ওসির বিরুদ্ধে সন্ত্রাসীদের ছাড় দেওয়ার অভিযোগ তুলেছেন সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। যিনি নিহত হয়েছে ইরফান, সুহেল, এরা সবাই আছে, সন্ত্রাসী বাহিনীরা এসে জসিমকে উঠাই নিয়ে গেছে তাদের অফিসে। ওটাই নিয়ে গিয়ে সেখানে বেতরক মারধর করেছেন। জসিমকে যখন আমাদের ছেলেরা, যখন ছাত্র যুবদল ছেলেরা জানতে পারছে যে জসিমকে এরা তুলে নিয়ে গেছে পিটাচ্ছে, তখন এরা যখন এইদের অফিসে গিয়ে আনতে গেছে, তখন তারা পাতারি গুলি করছে, এদেরকে মারছে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি, আমি একদম আপনাদের বলছি, পুলিশ কমিশনার সাহেব ওসিকে বলেছে, কিন্তু ওসি কেন জানি তাদেরকে গ্রেপ্তার করছে না। আমি বলেছি, যদি আমার দলেরও কেউ যদি তাদেরকে শেল্টার দিয়ে দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কোনো মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা, আর কেউ কি আটক হয়েছেন? না, এখনো কোনো পর্যন্ত কোনো মামলা বা এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আটকের বিষয় নেই। তবে পোস্টমর্টেম যে বিষয়টি আছে, অর্থাৎ সাজ্জাদের মরদেহ পোস্টমর্টমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। সেখানে তার পরিবারের লোকজন অপেক্ষা করছেন। একেবারে শেষ মুহূর্তের যে কার্যক্রম বা আইনগত যে প্রস্তুতি বা আইনগত যে কার্যক্রমগুলো চলে, সেগুলো এখন চলছে। এটি শেষ হলেই তার পরিবারের লোকজনের কাছে গতকাল রাতে যে নিহত সাজ্জাদ, গুলিতে নিহত সাজ্জাদ, তিনি মূলত ছাত্রদল কর্মী হিসেবেই আমরা জানতে পেরেছি, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অনুপম কোনো অভিযোগ করা হয়েছে কি বা কিছু বলা হয়েছে? আর স্থানীয় বিএনপি যারা আছেন বা ছাত্র দলের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, তাদের কোনো বক্তব্য পেয়েছেন? আসলে পরিবারের পক্ষ থেকে আমরা খবরও দেখেছি যে অভিযোগটি তোলা হয়েছে মূলত একটি ব্যানারকে কেন্দ্র করে, অর্থাৎ এখানে এলাকায় সৈয়দ শাহ রোড এলাকায় একটি চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ছবি সম্বলিত একটি ব্যানারকে কেন্দ্র করে এই সমস্যাটি তৈরি হয়েছে। তবে মূলত সেটি হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার, অর্থাৎ এই যে বাকলিয়া বা বিশাল একটি এলাকা এবং সেখানে চারপাশে কিন্তু প্রচুর ঘন বসতিপূর্ণ এলাকা। সেই এলাকায় নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও নানা ধরনের কর্মকাণ্ড চলে। সেখানে আধিপত্য বিস্তারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পক্ষের মধ্যে। তো আমরা এর আগেও দেখেছি যে এই অ্যাক্সেস রোড কেন্দ্রিক আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, মারামারি গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকালকেও সেটি ধারাবাহিকতা বলা যায়। এবং আমরা যদি বলি যে
গত রমজানের ঈদের 2 দিন আগে এই অ্যাক্সেস রোডে কিন্তু দুই পক্ষের গোলাগুলিতে 2 জন মারা গিয়েছিল। এরপরে আমরা আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি এই অ্যাক্সেস রোড কেন্দ্রিক গত 2 মাস আগে। তো সবকিছু মিলিয়ে এই এলাকা বাকুলিয়া এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে নানা ধরনের নানা পক্ষের লোকজন থাকেন, তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে এবং এই আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা মূলত বিভিন্ন নেতার ছত্রছায়ায় থাকার চেষ্টা করেন। সো সেই প্রেক্ষাপটেই আমরা দেখছি যে এই বিবদমান পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে মানে খুনে খুনে হামলা এসব পাশাপাশি গোলাগুলির মতো ঘটনাও ঘটে যাচ্ছে। অনুপমশীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নড়াইলের কালিয়ায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মাসুদ শেখ বাবরা হাছলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। সকালে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় সোমবার রাতে সুক্ত গ্রামের খেলার মাঠে মোবাইল কেনাবেচা নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা করে বাড়ি ফেরার পথে মাসুদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি। এ ঘটনায় মামলা বা কেউ আটক হননি। চট্টগ্রামের সাগরিকায় দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় রেল লাইন থেকে ছিটকে পড়ে মালবাহী ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি। এ সময় ট্রাকে থাকা চালের বস্তার নিচে চাপা পড়ে প্রাণ হারান একজন নিরাপত্তা প্রহরী। আহত ট্রেন চালক সহ 2 জন। ভোরের এই ঘটনার পর এখন পর্যন্ত বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে 31টি কন্টেইনার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রেন। পথে সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেল ক্রসিং পার হওয়ার সময় চালবাহী একটি ট্রাক রেল লাইনে উঠে যায়। তীব্র ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন সহ 3টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়ে প্রাণ হারান নিরাপত্তা প্রহরী শামসুল আলম। সিকিউরিটির দায়িত্বে উনি মনে করেন যে দোকানে বসে রয়েছে, যখন ট্রেনে ট্রাক্টরে মারার পরে ওই ট্রাকের যে চালগুলো ছিল ওগুলো সবকে ওনার গায়ের উপরে পড়ছে। উনি বস্তার তলে পড়ে মারা গেছে। ওরা বলতেছে না এখানে ধরলে মামলা হবে, এই হবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে, আমাদেরকে ভয় দেখাইতেছে। ঠিক আছে, যদি সময় মতন আমরা যারা আসিলাম বস্তাগুলো যদি সরাই ফেলতাম তাহলে আমাদের লোকটা আর মারা যায় না। স্থানীয়রা জানান রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণের চাল বহন করছিল ট্রাকটি। নিয়ম ভেঙে রেললাইনে উঠে পড়ায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক ও সহকারী। এরই মধ্যে তদন্তে কাজ শুরু করেছে 4 সদস্যের কমিটি। যতটুকু আমরা জেনেছি সেটা হচ্ছে সে গেট ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ছে, কিন্তু ইন্টারমিডিয়েট ট্রেন তো চলে যাচ্ছে, সে আসছে মেরে দিয়েছে, যার কারণে আমাদের রোলিং স্টকের ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। আহত ট্রেন চালক ও তার সহকারীকে ভর্তি করা হয়েছে রেলওয়ে হাসপাতালে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো ছাড়া মালবাহী অন্য বগিগুলো আবারও গুডস ইয়ার্ড স্টেশনে ফেরত নেওয়া হয়েছে। অনুপমশীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 4000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও সেভাবে যান চলাচল নেই। তবুও 30,000 কোটি টাকার মনোরেলের জন্য সম্ভাব্যতা যাচাই শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রকল্প বাস্তবায়নের আগে এর প্রয়োজনীয়তা, চট্টগ্রামের জনসংখ্যা আর নগর মহাপরিকল্পনা বিবেচনায় রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার হিসেবে চট্টগ্রামে নিবন্ধিত যানবাহন আছে 4,64,389টি। এর মধ্যে 3,94,443টি যান মহানগরীর 80 লাখ মানুষের জন্য। এসবের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা নিতান্তই কম, যা আছে তাও মানহীন। এমন বাস্তবতায় মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এরই মধ্যে জার্মানি ও মিশরের যৌথ মালিকানার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপকে দেওয়া হয়েছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। চট্টগ্রাম একটি কমার্শিয়াল হাব, একটা বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী। এটাকে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ সো ফার আই এম থিঙ্কিং। তো আমরা মনে করি এটা যদি হয়ে যায় চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 30,000 কোটি টাকা। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হতে সময় লাগবে 7 থেকে 8 মাস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মনোরেল যেটা হচ্ছে কায়রোতে, সেটা আমাদের প্রোডাকশন।
সুতরাং আমরা সেই প্রতিষ্ঠানকে নিয়ে এখানে করব। আমি মনে করি বাংলাদেশে এশিয়া সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনোরেল এবং সবচেয়ে সুন্দর মনোরেল এটা হবে। মনোরেল বানানোর আগে নগরীর জনসংখ্যার অনুপাত, প্রয়োজনীয়তা আর মহাপরিকল্পনার সাথে সমন্বয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মহাপরিকল্পনার সাথে সমন্বয়হীনতা যদি হয় তাহলে সেটা সুদূর প্রসারী একটি সুফল বয়ে আনবে না। মহাপরিকল্পনাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের কী প্রস্তাবগুলো এসেছে সেই আঙ্গিকে আসলে মেট্রো রেল, মনোরেল যেটাই বলেন সেটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। চট্টগ্রামে 4,298 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল খুবই সীমিত। তাই এখানে মনোরেল কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ জানায় কয়েকদিন ধরে নগর হাওলা গ্রামের ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছিল। রোববার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা ওই কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় ওই মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজটের। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে ছড়িয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। পরে দ্বিতীয় দফায় আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে সরে যায় তারা। দেড় কোটি টাকা চুরি ও লুটপাট নিয়ে সিটি বিশ্ববিদ্যালয় মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর MR কবির। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হামলা চালালে প্রতিরোধ করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। অবশ্য সিটি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এ ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা নাকি বহিরাগতরা জড়িত তা তদন্ত করে বের করার কথাও জানান ভিসি। এরই মধ্যে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে ইউজিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা ড্যাফোডিল উপাচার্যের। উপরোক্ত ঘটনার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে গিয়ে তাদের বন্ধুদের উদ্ধারের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত। ব্যাপারে আমরা যখন অসহায় বোধ করছিলাম তখন আমরা থানায় ছুটে গেছি এবং আমরা অভিযোগ দিতে গেছিলাম এবং কেস করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তেই ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ওনাদের টিম আসেন এবং ওনারা নেগোশিয়েট করে ছাড়িয়ে এনেছেন, বাট আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, একটু বলবেন যে মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা, কি অভিযোগ করা হয়েছে, আর সিটি ইউনিভার্সিটির কারো কি কোনো বক্তব্য পাওয়া গেছে? আমি এই মুহূর্তে রয়েছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আপনি যেমনটি জানতে চাইলেন যে মামলা হয়েছে কিনা, আমরা সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে সিটি বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার তিনি এবং রেজিস্ট্রার এবং প্রক্টর মিলে কিছুক্ষণ আগে বেরিয়েছেন তারা সাভার মডেল থানার উদ্দেশ্যে, এবং তারা সেখানে গিয়ে সর্বমোট 500 জন ছাত্র এবং অন্যান্য যারা এখানে আসলে জড়িত ছিল হামলার সঙ্গে তাদের বিরুদ্ধে আসলে তারা মামলা করতে গিয়েছেন। এবং তারা যতটুকু আমাদেরকে বলেছেন যে সর্বমোট 500 জনের বিরুদ্ধে মামলা এবং মামলার এজাহারে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা উল্লেখ করবেন, এবং যদি এরপর মামলা দায়েরের পর যদি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে সমঝোতায় আসে এবং তারা যদি ক্ষতিপূরণ প্রদান করে সেক্ষেত্রে তারা আবার সেই মামলাটি তুলে নেবেন। এবং আমি এখন রয়েছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু মাঠে ক্রিকেট খেলছে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেমন কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয়নি, যতটুকু যা ক্ষয়ক্ষতি মূলত আসলে সিটি ইউনিভার্সিটির হয়েছে। তবে এখানকার অনেক শিক্ষার্থীকে আসলে জিম্মি করে রাখার অভিযোগ আমরা পেয়েছি এবং তাদের কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যতটুকু জানিয়েছে যে তাদের 6 জন শিক্ষার্থী এখনও আইসিইউতে ভর্তি রয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আরও অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে তারা আসলে তাদের বাড়ি ফিরে গেছে এবং সর্বমোট 100 জন আহত হয়েছে বলে আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। এবং সিটি বিশ্ববিদ্যালয় আমাদের বলেছে মোট 120 জন তাদের শিক্ষার্থী আহত হয়েছে। এখানে আসলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মূলত আশুলিয়া খাগানে মোট
5টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। সর্বমোট 27,000 শিক্ষার্থী এখানে কিন্তু পড়ছেন এবং এখানকার আশপাশে কিন্তু মোট 6টি হল রয়েছে এবং এই 6টি হলে 5,000-এর মতো শিক্ষার্থী এখানে আবাসিক হলে তারা থাকেন এবং এখানে আসলে সকল প্রকার একাডেমিক যে কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম 31 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, 1 তারিখে চালু করার কথা রয়েছে। অন্যদিকে সিটি বিশ্ববিদ্যালয়ও কিন্তু প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার কথা জানানো হয়েছে। বুঝতে পেরেছি। তানভীর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সকালে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জুনেদ আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ডক্টর AMM সারওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশন ঘোষণা করেন। এতে প্রধান কমিশনার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসকে। সাকসু নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করবে এই নির্বাচন কমিশন। এর আগে সাকসু কেন্দ্রীয় সংসদে 23টি পদ ও হল সংসদে 9টি পদ রেখে গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করা হয়। সর্বশেষ সাকসু নির্বাচন হয়েছিল 1997 সালে। গাজীপুরের টঙ্গী TNT কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে সোমবার রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান। তিনি বলেন, গত 22 অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইমাম মহিবুল্লাহ। পরদিন পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড়ে যান। এরই মধ্যে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন তিনি। তার দেয়া তথ্য যাচাই বাছাই চলছে। ইমাম মহিবুল্লাহর বাসের সহযোগী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে রয়েছে। আমরা যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত। এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরও কারো জড়িত রয়েছে কিনা, এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে